আজ আপনারা শুনবেন শৈলজানন্দ মুখোপাধ্যায়ের লেখা ভুতুড়ে খাদ। শৈলজানন্দ মুখোপাধ্যায়ের জন্ম 1901 সালের 19 মার্চ বর্ধমান জেলার অন্ডাল গ্রামে। মৃত্যু 1976 সালের 2রা জানুয়ারি। তিনি একাধারে ছিলেন একজন সাহিত্যিক ও চলচ্চিত্র পরিচালক। তিনি নিজেও তার বেশিরভাগ সময় কাটিয়েছেন কয়লাকুঠিতে চাকরি নিয়ে। খনি শ্রমিকদের নিয়ে সার্থক বাংলা গল্প রচনার ক্ষেত্রে তিনি এক উজ্জ্বলতম নক্ষত্র। পেয়েছেন আনন্দ পুরস্কার, উল্টোরথ পুরস্কার এবং যাদবপুর ও বর্ধমান বিশ্ববিদ্যালয় থেকে ডিলিট। আজকের গল্পটি আমরা নিয়েছি SBS পাবলিকেশন থেকে প্রকাশিত উত্থানপদ বিজলী সম্পাদিত কিশোর গল্প সমগ্র এই বইটি থেকে। এই গল্পটির যে কোনো রকম কন্টেন্ট পাইরেসির বিরুদ্ধে উপযুক্ত আইনি ব্যবস্থা নেওয়া হবে। আর কি বা হবে পাইরেসির মতো অসৎ কাজ করে? তার থেকে চলুন গল্পটি শুনে নেওয়া যাক। এক কলিয়ারি থেকে আরেক কলিয়ারিতে বদলি হয়ে এসেছি। কয়লাকুঠির ডাক্তার, ভারী রকমারি কাজ। খাদের কুলি কামিন থেকে আরম্ভ করে ম্যানেজার সাহেব পর্যন্ত যে যেখানে আছে সকলেরই জীবন মরণ যেন আমারই হাতে। আমি যেন তাদের বিধাতা। কারো পায়ে একটুখানি আঁচল লেগেছে, ডাক ডাক্তারকে। কোথাও কোন কুলি থাওড়ায় হয়তো রুগী মরছে, ডাক ডাক্তারকে। খাদের নিচে কুলি মরছে, সকলের আগে আমাকেই সেখানে ছুটতে হবে। সে যাই হোক, চাকরি করতে এসে সে দুঃখ করে তো লাভ নেই। হ্যাঁ, তবে বাসাটি মন্দ না। টালি দেওয়া খাঞ্চারের ঘর, সম্মুখে উঁচু দাওয়া, ছোট একটুখানি রকের নিচেই উঠোন, উঠোনে রান্নার জায়গা, চারিদিকে ফাঁকা। ভাবলাম ভালোই হলো, আগে যে কলিয়ারিতে ছিলাম প্রকাণ্ড কলিয়ারি, ছোটখাটো একটা শহর বললেই হয়। চারিদিকে ধোয়া আর বস্তি, দম যেন আটকে আসছে। এখানে তাহলেও একটুখানি নিঃশ্বাস নিয়ে বাঁচব। ম্যানেজার বাবু বাঙালি, বড় অমায়িক ভদ্রলোক। প্রথম এসেছি, তার সঙ্গে আলাপ পরিচয়টাও জমিয়ে রাখা ভালো। বিকেলে বেড়াতে বেড়াতে সেদিন তার বাংলোর দিকেই যাচ্ছিলাম। কালো রঙের দাড়িওয়ালা বেটে এক ভদ্রলোক আমায় দেখে নমস্কার করে পথের মাঝে থমকে দাঁড়ালেন। গোঁফগুলি নিচের দিকে বেঁকে আছে। মুখের পানে একদৃষ্টে তাকিয়ে ভদ্রলোক জিজ্ঞেস করলেন, আপনি নতুন ডাক্তার না? আমি হেড ক্লার্ক। কি আর বলবো, ঘাড় নেড়ে একটুখানি হেসে নমস্কার করে এগিয়ে যাচ্ছি। তিনি আমার পিছু নিলেন, বললেন, চলুন তবে ওই দিক দিয়েই যাই, আপনার সঙ্গে গল্প করাও হবে। বলেই তিনি নিজের পরিচয় দিতে শুরু করলেন। এখানে চাকরি করছেন প্রায় 10 বছর, অথচ একদিনের জন্য তিনি কামাই করেননি। বাড়ি তার বেশি দূরে নয়, এখান থেকে মাইলখানেকের মধ্যেই একটা গ্রামে। সন্ধ্যার আগেই রোজ তাকে বাড়ি পৌঁছতে হয়। কোনো কথাই আমি তাকে জিজ্ঞেস করিনি, তবু তিনি আমায় সাবধান করে দিলেন। বললেন, দেখুন, এখানকার নিয়ম হচ্ছে তাই। আপনিও যেন সন্ধ্যার পর আর বাসা থেকে বেরোবেন না। নতুন মানুষ, জানেন না তো, তাই সাবধান করে দিলাম। বললাম, কেন? বলতেই তার কালো গোঁফের জঙ্গল ভেদ করে পানে রাঙা লাল লাল কয়েকটি দাঁত বেরিয়ে পড়ল। বুঝলাম তিনি একটুখানি হাসলেন। বললেন, জিজ্ঞেস করবার কিছু নেই, বড় ভীষণ জায়গা মশাই। আপনি ভূতে বিশ্বাস করেন? বললাম, না। কেন বলুন তো? এই মরেছে, চারিদিকে ভূত মশাই। কলিয়ারিটা ভূতে ভূতে একেবারে ছেয়ে গেছে। সন্ধে হলে এ তল্লাটে আর জনমনীষী দেখতে পাবেন না। খাদের নিচে দিনের বেলাতেই লোকজন নামতে ভয় করে, রাত্রের কাজ তো একরকম উঠেই গেছে। অন্ধকার রাত্রে একদিন দেখবেন কি ভীষণ ব্যাপার। ঘরে বসে হয়তো শুনতে পাবেন
ইঞ্জিনের শব্দ হচ্ছে, কাজ চলছে, ঘন্টা বাজছে, ট্রাম লাইনের উপর ঘর 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 করে কয়লার গাড়ি ঠেলার শব্দ পাচ্ছেন। কিন্তু কাছে গিয়ে দেখুন, সব চুপ, কেউ কোথাও নেই। সন্ধেয় হয়তো দেখলেন টিপোয় কয়লার একটি গুঁড়ো পর্যন্ত নেই। সকালে গিয়ে দেখুন 4-5 ওয়াগন কয়লা গাদা হয়ে গেছে। বললাম, তাহলে তো ভালোই বলতে হবে, ভূতগুলো খুব উপকারী বলুন। ভদ্রলোক আবার তেমনি দাঁত বের করে একবার হাসলেন, বললেন, তা বললে হবে কি, খুন যখন যে লেগেই আছে। এমন মাস গেল না যে খাদের নিচে 2-4টে খুন না হচ্ছে। আগে মশাই যা কিছু হতো ওই খাদের নিচেই হতো। গত 2 বছর ধরে ভূতগুলো দেখছি উপরেও উঠে এসেছে। এই ধরুন আমার আপিসের খাতাপত্র, আজ ঠিক যেমনটি রেখে চাবি বন্ধ করে দিয়ে এলাম, কাল এসে দেখব সব ওলট পালট হয়ে গেছে। এখানকার জিনিস ওখানে, ওখানকার জিনিস এখানে, একেবারে তছনছ কাণ্ড কারখানা। তবে নষ্ট কিছু করে না, এই যা। আজকাল আমাদের গা সওয়া হয়ে গেছে। হেসে জিজ্ঞেস করলাম, তাই বুঝি আপনাকে বেলা থাকতে থাকতে বাড়ি পৌঁছাতে হয়? ঘাড় নেড়ে ভদ্রলোক জানালেন, নিশ্চয়ই। একদিন যা কাণ্ড ঘটেছিল মশাই, শুনলে আপনার গা হাত পা শিউরে উঠবে। থাক, আজ আমার দেরি হয়ে যাচ্ছে, আর একদিন না হয় বলবো। এখন চলি, নমস্কার। বলেই তিনি তার হাত দুটি তুলে আমায় আরেকটিবার নমস্কার করেই ডান দিকের রাস্তা ধরলেন। ম্যানেজার বাবুর সঙ্গে সেদিন আমার অনেক কথাই হলো। বললাম, ভূতের কথা কি সব শুনছি আপনার কলিয়ারিতে, এ কি সত্যি নাকি? ম্যানেজার বাবু হাসলেন, বললেন, ও, শুনেছেন এরই মধ্যে? শুনেছি, কিন্তু ভূত আবার কি, আমার তো বিশ্বাস হয় না কোনোদিন এসবে। ঘাড় নেড়ে ম্যানেজার বাবু বললেন, হো কিছু নয়, তবে খাদের অবস্থা বড় খারাপ। ঢালগুলো অত্যন্ত নরম, খুব সাবধানে কাজ করতে হয়, নইলে কয়লাকার থেকে ঢাল থেকে পাথর খসে পড়ে, লোকজন প্রায়ই মারা যায়। কিছুদিন আগে, না কিছুদিন আগে কেন, অনেক দিন আগে, আমি তখন এখানে ছিলাম না। শিপারম নদীতে সে বছর ভয়ানক বান। পানির জল এত বেশি বেড়ে ওঠে যে হঠাৎ একদিন দেখতে না দেখতে বান এসে পড়ে খাদের মুখে। খাদের পথে হুড় হুড় করে জল ঢুকতে থাকে, তাকে আর রুখবে কে? দিনের বেলা খাদের নিচে তখন কাজ চলছে। লোকগুলোকে বাঁচাবার অনেক চেষ্টা করা হয়েছিল, কিন্তু 2 দিন ধরে ক্রমাগত জল ঢুকেছে। 3 দিনের দিন বান যখন কমলো, খাদ তখন ভর্তি হয়ে গেছে। পাম্প দিয়ে জল তুলে তুলে অনেক কষ্টে নিচে নেমে গিয়ে দেখা গেল প্রায় 50 জন লোক খাদের যেখানে সেখানে মরে পড়ে রয়েছে। ব্যাস, সেই থেকে লোকের ধারণা হলো যে অতগুলো লোক একসঙ্গে যেখানে মারা যেতে পারে, ভূত সেখানে আছেই। আমিও হাসলাম বটে, কিন্তু কেবলই আমার মনে হতে লাগলো, আহা, কতগুলো মানুষ কোনো দিক থেকে কোনো সাহায্য না পেয়ে নিতান্ত অসহায়ের মতো হাহাকার করতে করতে জলে ডুবে মারা গেল। কারো হয়তো বুড়ো বাপ-মা আছে, খাদের উপরে কুলি ধাওড়ায় কারো ছেলে, কারো মেয়ে, কারো স্ত্রী, কারো স্বামী পুত্র। আহা, চুপ করে ভাবতে গিয়ে আমার মুখের হাসি আমার মুখেই মিলিয়ে গেল। সে করুণ দৃশ্য যেন আমি আমার চোখের সম্মুখে দেখতে পেলাম। গল্প শেষ করতে করতে সন্ধ্যা হলো। ম্যানেজার বাবুর চাকর আমাদের কাছে লণ্ঠন দিয়ে গেলে। উঠতেই যাচ্ছিলাম, তিনি বললেন, আরে উঠছেন কি মশাই, বসুন বসুন, একটু চা খেয়ে যান। চা খেয়ে তার কাছ থেকে যখন বিদায় নিলাম, রাত্রি তখন 8টা। ম্যানেজার বাবু বললেন, নতুন জায়গা,
সবে এসেছেন, আলোটা নিয়ে চাকরটা আপনাকে এগিয়ে দিয়ে আসুক। ভাবলাম তিনি ভেবেছেন হয়তো ভূতের ভয়ে রাস্তায় যদি আমার আবার কিছু বিপদ আপদ হয়। হেসে বললাম, আরে না না, তার কিছু দরকার নেই, ভূতের ভয় আমি করি না। তিনিও হেসে আমায় নমস্কার করে দরজাটি বন্ধ করে দিলেন। ফটক পেরিয়ে বাইরে যখন পথে এসে দাঁড়ালাম, দেখি অন্ধকারে তখন চারদিক থমথম করছে। কোথাও জনমানবের সারা শব্দ নেই। মাথার উপরে আকাশের দিকে তাকিয়ে দেখলাম আকাশটা যেন তারায় ঠাসা। তারই একটুখানি ঝাপসা আলোয় পথের উপর দিয়ে এগিয়ে চললাম। বাসাটা আমার নেহাত কাছে নয়। পথের পাশে 2-3টে কুলিধাওড়া পেরিয়ে আম কাঁঠালের একটি বাগান। তা পার করে খানিকটা কালো কয়লার গুঁড়ো দিয়ে তৈরি ছোট্ট একটা পথ। সেটা পার করে বাঁহাতে একটা পুরো বাড়ির মতো ভাঙা বাড়ি পড়বে। সেই বাড়ির পাশ থেকে ডান দিকে একটা নিম গাছের তলা দিয়ে মিনিট 2 হাঁটলেই আমার বাসার দরজার কাছে গিয়ে পৌঁছাবো। কি যেন ভাবতে ভাবতে আমি সেই বাগানের ভিতর সরু একফালি পায়ে চলা পথের উপর দিয়ে চলেছি। মানুষের পায়ের শব্দ পেয়ে আমার পিছনের কলিধাওড়ায় সেই যে একটা কুকুর চেঁচাতে আরম্ভ করেছে, তার চিৎকার তখনও থামেনি। হঠাৎ দেখি কয়েকটা গাছের তলা দিয়ে শুকনো পাতার উপর মড়মড় শব্দ করতে করতে মস্ত লম্বা কালো রঙের একটা লোক আমার সামনে এসে দাঁড়ালো। আচমকা অন্ধকারে সত্যি আমি একটুখানি ভয় পেয়ে গিয়েছিলাম। জিজ্ঞেস করতেই যাচ্ছি, তার আগেই লোকটা আমার আরো একটুখানি কাছে সরে এসে বললে, ডাক্তারবাবু, তুই একবার আয় আমার সঙ্গে। লোকটা বোধ হয় সাঁওতাল। জিজ্ঞেস করলাম, কেন, কি হয়েছে? ছেলেটাকে আমার বাঁচাতে হবে ডাক্তার। তুই যদি না যাবি তো ছেলেটা মরে যাবে। তুই আয়। কেন, কি হয়েছে তোর ছেলে? তা জানি না বাবু, তুই দেখবি চল। আবার তোকে আমি ঘরের কাছে দাঁড়ান দিয়ে যাব। গলার আওয়াজ শুনে মনে হলো লোকটা এক্ষুনি হয়তো কেঁদে ফেলবে। আমি আর না বলতে পারলাম না। বললাম, চল তাহলে। বাগান পেরিয়ে আমরা আর একটা রাস্তা ধরলাম। সে আমার আগে আগে চলল। জিজ্ঞাসা করলাম, আরে তা তোর নাম কি? সে বললে, আগে টুইলা, আমার নাম টুইলা মাঝি বাবু। বললাম, তা কতদূর যেতে হবে? হাত বাড়িয়েই কাছে কয়েকটা খোড়ো ঘরের চাল দেখিয়ে দিয়ে বললে, ওইখানে। চুপ করে আর কত পথ চলি, তার সঙ্গে কথা কইতে আরম্ভ করলাম। খাদে বুঝি তুই কয়লা কাটিস? হ বাবু। তা কটে ছেলে তোর? ওই একটি। ছেলেটি কত বড়? হ্যাঁ, অনেক বড় বটে। আরে বড় তো বুঝলাম, তা বছরের? কে জানে তা, অত জানি না। এমনি সব নানান কথা কইতে কইতে আমরা পথ চলেছি তো চলেইছি। সামনে হাত বাড়িয়ে যে ঘরগুলোকে টুইলা আমায় দেখিয়েছিল, যতই এগিয়ে যাই মনে হয় যেন সেগুলো আরো দূরে। বললাম, এ কে রে টুইলা, কাছে বলেছিলি যে? টুইলা বললে, হ্যাঁ বাবু, কাছে লয় তো কি। কিন্তু পথ যেন ফুরোয় না। তা ছেলেটার কি হয়েছিল বলতো প্রথমে? টুইলা চুপ করে রইল। হ্যাঁ রে, আরে কি হয়েছিল প্রথমে? টুইলা যেন এবার একটু বিরক্ত হয়ে জবাব দিলে। বললে, খাদে পান ঢুকেছিল। বান? হঠাৎ আমার ম্যানেজার বাবুর সেই বানের কথাটা মনে পড়ে গেল। বললাম, কখন রে? সে তো অনেক দিন শুনেছি। টুইলা বললে,
হ্যাঁ, অনেক দিন। বললাম, হ্যাঁ, তারপর? আমরা তখন অনেক লোক ছিলাম, খাদের ভেতর কয়লা কাটছিলাম। বললাম, সেখান থেকে তো কেউ বাঁচেনি শুনলাম, তা তুই বাঁচলি কেমন করে? টুইলা আর কোনো জবাব দেয় না। এবার আমার কেমন যেন একটু মনে হলো। বললাম, হ্যাঁ রে টুইলা, শুনছি নাকি এখানে খুব ভূতের ভয়, সত্যি নাকি? হঠাৎ দেখি টুইলা নেই। অন্ধকারে ভাবলাম কালো মানুষ হয়তো খানিকটা এগিয়ে গেছে, তাই দেখতে পাচ্ছি না। ডাকলুম, টুইলা! কোথায় টুইলা? এদিক ওদিক আগে পিছে তাকিয়ে দেখি টুইলা কোথাও নেই। চারিদিকে দিক ছিন্নহীন অন্ধকার আর ঝিঁঝি পোকার ডাক। মাথার ভিতরটা চনচন করে উঠল, সমস্ত শরীরের রক্ত তখন আমার জল হয়ে গেছে। পিছন ফিরে ছোটবার চেষ্টা করলাম, কিন্তু ছুটেই বা আমি যাবো কোথায়? চিৎকার করলেই বা কে শুনবে? ভাবলাম মৃত্যু অনিবার্য। চলতে গিয়ে দেখি পা দুটো আড়ষ্ট, গলা যেন শুকিয়ে কাঠ হয়ে গেছে। কোন দিক দিয়ে কেমন করে কতক্ষণ চলেছি কিছুই আমার মনে নেই। রাত্রির অন্ধকার কেটে গিয়ে চারদিক যখন ফর্সা হচ্ছে, দেখি তখন আমি পথ চলছি। শরীরে আমার শক্তি নেই, পায়ে জোর নেই, নিতান্ত কেমন যেন মরিনি বলেই বেঁচে আছি এমনই আমার মনে হতে লাগলো। দূরে কতগুলো লোক আসছে দেখে সেইখানেই আমি পথের ধারে বসে পড়লাম। কিন্তু কাউকে যে আর বিশ্বাস হয় না। এরাও ভূত নয় তো? প্রভাতের আলোয় দেখলাম কয়েকজন কুলি তাদের ঝোড়া গাইটি কাঁধে নিয়ে কুঠিতে বোধহয় কাজ করতে চলেছে। জিজ্ঞাসা করলাম, হ্যাঁ রে, ডোমনা কোন দিকে রে? একজন বললে, সে হেতা কথা বাবু, ওই যে চিমনি দেখছিস ওইখানে। সর্বনাশ! উঠে দাঁড়ালাম। প্রায় 30 মাইল হেঁটে একেবারে ক্লান্ত পরিশ্রান্ত আধমরা হয়ে বাসায় যখন ফিরলাম, দেখি বাড়িতে তখন কান্নাকাটি পড়ে গেছে। মেয়ে ছেলে এমনকি চাকরটা পর্যন্ত সারা রাত্রি ঘুমোয়নি। অপরিচিত জায়গা, কাকেই বা কি বলবে? ভগবানের উপর নির্ভর করে সবাই তখন হাঁ করে পথের পানে চেয়ে আছে। পাছে ওরা ভয় পায় ভেবে কাউকেই কিছু বলিনি। বললাম, মরণাপন্ন একটি রোগীর কাছে সারা রাত আমায় জাগতে হয়েছে। সকালেই সেখান থেকে আমায় বদলি করবার জন্য কোম্পানির হেড অফিসে দরখাস্ত করে জবাবের আশায় বসে আছি। এমন দিনে আবার এক দুর্ঘটনা। রাত্রি তখন প্রায় 1টা। ম্যানেজারের কাছ থেকে ডাক এলো, খাদের নিচে লোক মরেছে, আমায় যেতে হবে। বলে পাঠালাম, যাওয়া আমার পক্ষে অসম্ভব। ম্যানেজার বাবুকে দয়া করে একবার এখানে আসতে বলো। আলো হাতে 2জন চাপরাশিকে সঙ্গে নিয়ে ম্যানেজার বাবু নিজেই এলেন। হাসতে হাসতে বললেন, ভূতের ভয় বুঝি? সেদিনের সেই টুইলার কথাটা আমি তাকে বলিনি, লজ্জায় বলতে পারিনি। বললাম, না তা নয়, কিন্তু রাতের বেলা তো কুলিরা খাদের নিচে কাজ করে না বলেই জানতাম। তবে মরল কেমন করে? ম্যানেজার বললেন, না, মানে আসলে কিছু কয়লার দরকার ছিল তো, তাই ডবল হাজিরি দিয়ে মদ খাইয়ে নামিয়েছিলাম। পুলিশে খবর পাঠিয়েছি। তার আগে চলুন না, একবার দেখে আসতে হবে। অনেক লোকজন সঙ্গে করে ভয়ে ভয়ে খাদে গিয়ে নামলাম। গিয়ে দেখি অবাক কাণ্ড।
কয়লা কাটা হচ্ছিল 7 নম্বর কাঁথের মুখে। সেইখানে কয়লার চাবড়া মাথায় পড়ে লোকটা মারা গেছে। মরবার পর মৃতদেহ সেইখানে ফেলে রেখে লোকজন উপরে উঠে এসেছিল। ফিরে এসে দেখা গেল মৃতদেহ সেখানে নেই। মালকাটার সর্দারকে সঙ্গে নিয়ে প্রচুর আলো এবং লোকজনের সঙ্গে আমরা মৃতদেহের সন্ধান করতে লাগলাম। প্রায় ঘণ্টাখানেক খোঁজাখুঁজির পর দেখা গেল তার সেই রক্তাক্ত মৃতদেহ পড়ে আছে প্রকাণ্ড একটা ফাঁকের মাঝখানে, অথচ সেখানে যাবার কোনো সম্ভাবনাই নেই। মৃতদেহটাকে সেখান থেকে টেনে এনে আবার সেই 7 নম্বর কাঁথের কাছে রেখে দিয়ে আমরা তো উপরে উঠে এলাম। হইল না, কিন্তু লাশ আর পাওয়া যায় না। খুব ছোট একটা সুড়ঙ্গের ভেতর দিয়ে চলেছি, হঠাৎ এক বিরাট চিৎকার। ভয়ানক কিছু একটা অপঘাত ঘটলে মরবার আগে মানুষ যেমনটা করে চেঁচিয়ে ওঠে, এও যেন ঠিক সেরকমই গোমানির শব্দ।
একেবারে ইন্সপেক্টর বাবুর পায়ের কাছে। আমরা তো তখন সবাই চমকে উঠেছি। সবাই পিছু করতে গিয়ে ওর গায়ে গিয়ে পড়লাম। হয়তো আমি ম্যানেজার বাবুকে তখন জড়িয়ে ধরেছি। সর্বাঙ্গ আমার শিরশির করে কাঁপছে, পায়ের লোমগুলো খাড়া হয়ে উঠেছে। বুঝতে পারলাম বাঁচবার আর কোনো আশাই নেই। ইন্সপেক্টর বাবু তো অত সাহসী লোক। টর্চের আলো ফেলে যেমনি তিনি নিচের দিকে তাকিয়েছেন, দেখেন মৃতদেহের বুকের ওপর পা দিয়ে তিনি দাঁড়িয়ে। বলেই তিনি লাফিয়ে একেবারে উল্টে পড়লেন আমার ঘাড়ে। আমি পড়লাম ম্যানেজারের গায়ে। ম্যানেজার দিলেন একটা কনস্টেবলের পা মারিয়ে। এমনি করে সবাই মিলে আমরা হুটোপাটি করছি, এমন সময় অবাক কাণ্ড। ইন্সপেক্টরের হাতের টর্চ ক্যারো নিভে। অনেক টেপাটেপি করেও কিছুতেই আর জ্বালানো গেল না। তারপরেই একে একে আমাদের প্রত্যেকের হাতের আলোগুলো নিভতে আরম্ভ করলো। প্রাণের আশা তখন একেবারে ছেড়েই দিলাম। কাঠ হয়ে দাঁড়িয়ে আমরা পরামর্শ করছি। আমি বললাম, যেমন করেই হোক চলুন দেশলাই জেলে জেলে সুড়ঙ্গের দেওয়াল ধরে ধরে আমরা বরং ফিরে যাই। এমন করে এখানে প্রাণ দেওয়ার চেয়ে পালিয়ে যাওয়াই ভালো। সর্দার বললে, চল, আমি পথ চিনি। দে একটা জ্বালাকাঠির বাক্স দে তো আমার হাতে, আমি নিয়ে যাচ্ছি। আমার পকেটে দেশলাই ছিল। কাঁপতে কাঁপতে সেটা বের করে সর্দারের হাতে দিলাম। কিন্তু ফস করে সর্দার যেই একটা কাঠি জ্বেলেছে, তার সেই সামান্য আলোয় দেখলাম কিংভূত কিমাকার প্রকাণ্ড একটা দৈত্যের মতো কালো কুচকুচে এক সাঁওতাল এসে দাঁড়িয়েছে আমাদের সম্মুখে। লম্বা লম্বা হাত দুটো বাড়িয়ে সে আমাদের সুড়ঙ্গের পথ আগলে বলে উঠল, যাবি কোথা? ছেলেটাকে আমার বাঁচাই গুতে, তা বাদে যাবি। ইন্সপেক্টরের পকেটে ছিল রিভলভার। চট করে সেটা তিনি বের করেই ধাঁ করে চালালেন এক গুলি। ভীষণ আওয়াজে আমাদের কানে তালা লেগে গেল। কিন্তু তৎক্ষণাৎ শুনতে পেলাম অন্ধকার সুড়ঙ্গের মধ্যে ইন্সপেক্টর চিৎকার করে উঠলেন, গেলাম গেলাম, ওরে বাবা রে, ওরে বাবা রে, ছেড়ে দে, ছেড়ে দে বাবা, ছেড়ে দে। ভূতে মানুষে মারামারি। ইন্সপেক্টরের গোঙানির আওয়াজ তখনও শুনতে পাচ্ছি। মনে হচ্ছে যেন তাকে আমাদের কাছ থেকে খানিকটা দূরে নিয়ে গিয়ে ফেলেছে। ছটপট ছটপট করতে করতে সব থেমে গেল। শুনলাম সাঁওতালটা বলছে, গুলি চালাবি আর চালা রেখে তো কি এমন মরদ। আমরা তখন পরস্পরকে জড়িয়ে ধরে ঠক ঠক করে কাঁপছি। আমাকে মেরেছিস পানি ডুবায়, জলের ভেতর ঠিক ইন্দুর মারা করে। ছেলেটা ছিল, আবার তাকেও মেরে দিলি। বলতে বলতে সাঁওতালটা এগিয়ে এলো আমাদের দিকে। কই তোদের ম্যানেজার কই? ম্যানেজার বাবু কেঁদে ফেললেন। দোহাই বাবা, আমায় ছেড়ে দে বাবা, আমার কোনো দোষ নেই, আমি ইচ্ছে করে কিছু করিনি। আচ্ছা, তোকে না হয় ছেড়ে দিলাম। কই ডাক্তারটা কই? ডাক্তার, ডাক্তার। বলেই হাত বাড়িয়ে টপ করে আমার হাতটা ধরে বললে, আয় দেখ,
যদি তুই বাঁচাই নিতে পারিস। আমার তখন দম আটকে এসেছে, মুখ দিয়ে কথা বেরোচ্ছে না, গো গো করছি। তারপর যে কেমন করে উপরে উঠে এসেছি, কেমন করে বাড়ি এসে পৌঁছেছি, কিছুই জানিনি। চাকরি ছেড়ে দেব বলে দরখাস্ত তো আগেই করেছি। জবাব এলো কি না জানবার আশায় সেদিন ম্যানেজারের সঙ্গে দেখা করতে গেছিলাম। গিয়ে শুনি অদ্ভুত ব্যাপার, কাল রাত্রি থেকেই ম্যানেজারকে কোথাও খুঁজে পাওয়া যাচ্ছে না। খাদের উপরেও না, খাদের নিচেও না। সর্বনাশ! সর্বাঙ্গ আমার শিউরে উঠল। তাহলে ম্যানেজার বাবু গেলেন কোথায়? আজকের মতো গল্প এখানেই শেষ। এই রকম আরও গল্প শুনতে সাবস্ক্রাইব করুন আমাদের অফিসিয়াল চ্যানেল হাইলি সাসপিসাস। গল্পটি কেমন লাগলো অবশ্যই জানাবেন কিন্তু। আপনার লেখা গল্প আপনি পাঠাতে পারেন আমাদের চ্যানেলে। গল্প পাঠাতে মেল করুন highlysuspicious@gmail.com। দেখা হচ্ছে পরের সপ্তাহে অন্য এক গল্প নিয়ে।